নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ এবং বিএনপির মহাসচিব, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার সঙ্গে এখন কথা বলবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনের মুখে তাদের জীবনে যে একটা রাজনৈতিক জীবনে যে একটা বড় বিপর্যয় ঘটে গেল বেগম খালেদা জিয়ার প্রয়াণে, এই সব বিষয় এবং ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক, আগামী দিনে তারা সরকার গড়তে যাচ্ছে বলে অধিকাংশ মানুষ বিশ্বাস করছে। তো মিস্টার আলমগীর, আপনাকে দ্য ওয়ালের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমি জানি আপনি বাংলাদেশের একজন ব্যস্ততম রাজনীতিবিদ। তো আমি প্রথমেই আপনাকে একটু মানে যে প্রশ্নটি করতে চাই যে মাননীয় তারেক জিয়া তিনি মানে বিএনপির কার্যভার গ্রহণ করেছেন এবং এই সন্ধিক্ষণে মরহুমা খালেদা জিয়া তিনি এখন আপনাদের পাশে নেই। তো বিএনপির রাজনীতি এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় আছে এবং আগামী নিকট ভবিষ্যতে ঠিক কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বিএনপিকে হাত মানে আশ্রয় করে? ধন্যবাদ আপনাকে। আমাদের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নিঃসন্দেহে গোটা জাতি আজকে শোকে মুহ্যমান এবং এটা যে অভাব, যে তার চলে যাওয়াতে যে অভাবটা হলো, এই শূন্যতাটা সৃষ্টি হলো, এই শূন্যতা পূরণ করা খুবই কঠিন। কিন্তু একই সঙ্গে তার এই চলে যাওয়ার ফলে যে সিম্প্যাথি সমগ্র জাতির মধ্যে তৈরি হয়েছে, এই সিম্প্যাথিটা নিঃসন্দেহে বিএনপিকে আগামী নির্বাচনে অনেক সাহায্য করবে। স্যার, আমি একটুখানি আপনাকে থামাচ্ছি। আপনি একটা ভালো পয়েন্ট বললেন। আমাদের এখানে শ্রীমতী গান্ধী যখন 1984 সালে তার আকস্মিকভাবে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন, তারপর কংগ্রেস 414টি আসনে জিতেছিল। তখন একটি কথা ছিল যে ইন্দিরা হাওয়া, এবং বিরোধীরা বলেছিলেন যে মৃত ইন্দিরা মানে জীবিত ইন্দিরার থেকেও ভয়ঙ্কর বিরোধীদের জন্যে। আপনার কি মনে হয় যে খালেদা জিয়ার জানাজায় আমরা যা দেখলাম, যে লাখ লাখ মানুষ যেভাবে তাকে শ্রদ্ধা জানাতে নামলেন এবং বাংলাদেশের বহু জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ডও অচল ছিল, আমরা শুনছিলাম যে দোকানপাট বন্ধ রেখে মানুষ শোক এবং শ্রদ্ধা জানিয়েছেন, আপনার কি মনে হয় যে সদ্যপ্রয়াত মরহুমা খালেদা জিয়া তার প্রভাব ভোট বাক্সে বিরোধীদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে? না, নিশ্চিহ্ন করবে কিনা জানি না, তবে নিঃসন্দেহে বিরাট একটা প্রভাব ফেলবে। একটা বাস্তব সত্য যেটা, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে যখন মানুষ মূল্যায়ন করে, তারা মূল্যায়ন করে যে তার রাজনীতিতে সক্রিয়ভাবে আসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি রাজনীতিতে অত্যন্ত সৎ ছিলেন এবং তার প্রভাবটা ছিল অত্যন্ত বেশি। তিনি আপাদমস্তকে যে ডেমোক্রেট ছিলেন, গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং গণতন্ত্রের জন্যই তিনি লড়াই করে গেছেন। ভোটের অধিকারের জন্য, মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য তিনি কাজ, যখন তিনি সরকারে ছিলেন তখন তিনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। বিশেষ করে আমাদের মেয়েদের পড়াশোনার জন্য তিনি যে কাজগুলো করে গিয়েছেন সেটা যুগান্তকারী। এখানে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের অবৈতনিক লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন, যার ফলে আজকে বাংলাদেশে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে। ঠিক। স্যার, আমি একটা বিষয় বলতে চাই যে আপনাদের নতুন নেতৃত্ব, যদিও তারেক জিয়া অনেক বছর ধরেই বা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, তবু এখন সরকারিভাবে যেহেতু খালেদা জিয়া প্রয়াত, ফলে তারেক জিয়াই এখন পার্টির চেয়ারম্যান। তো আপনারা ওনার নেতৃত্বে বিএনপিকে ঠিক কোন পথে নিয়ে যেতে চাইছেন এবং কি আপনাদের পরিকল্পনা, বা উনি কিভাবে বাংলাদেশকে শেপ দেবেন? আপনি নিশ্চয়ই খবর রাখেন যে তারেক রহমান সাহেব যখন আপনি নির্বাসিত হন মিথ্যা মামলায় বিভিন্ন ভাবে 2008-এ রাজ্যে অবস্থান করছিলেন, তখন থেকেই তিনি প্রথম দিকে, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় জেলে নিয়ে যাওয়া হয় 2018 সালে, তারপর থেকে কিন্তু তারেক রহমান সাহেবই দলকে নেতৃত্ব দিচ্ছেন নির্বাসিত অবস্থা থেকেই, এক্সাইল। আমরা এখানে যারা বাংলাদেশে যারা ছিলাম নেতৃত্বে, আমরা যৌথভাবে তার সঙ্গে তার নেতৃত্বকে সামনে নিয়েই কিন্তু আমরা এগিয়েছি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে 31 দফা আমরা একটা দিয়েছিলাম 2023 সালে আন্দোলন সংগ্রামের মুখে, এই 31 দফার মধ্যে কিন্তু আজকে বাংলাদেশে
যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করেছে ঠিক। আপনার সংস্কার কমিশনের মধ্য দিয়ে, হুম। তার সবগুলোই আছে এখানে। যেমন আমাদের এখন আপনার আপনার এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়েছে, হুম, হুম, হুম। জুডিশিয়ারি একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, হুম। আপনার আপনার প্রধানমন্ত্রী দুই হুম। টার্মের বেশি নির্বাচিত হতে পারবেন না, হুম। এবং অন্যান্য অনেকগুলো আপনার রাজনৈতিক বিষয়, হুম। সাংবিধানিক বিষয়ে আপনার নিষ্পত্তি হয়েছে, হুম। এবং হুম। সেগুলো সমস্ত দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করে হুম। করা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি, হুম। এবং সেগুলো সবই তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল একটা নেতৃত্ব দিয়েছে, হুম। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব তারা মেনে নেবেন, হুম। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে যাকে হুম। তারা মনে করবেন যে এখানে নেতৃত্ব দিতে যোগ্য, হুম। তিনি হচ্ছেন তারেক রহমান। এটা স্যার, আমরা নিশ্চিত। স্যার আমি আরেকটি প্রশ্ন করছি যে আপনারা অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল তার পরে পরেই বলেছিলেন যে পরবর্তী মানে নির্বাচনটি দ্রুত হোক এবং আপনারা জাতীয় সরকার গঠনেও আপনাদের কোনো আপত্তি নেই। আমরা দেখলাম যে খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর শফিকুর রহমান তিনি আপনাদের সঙ্গে মিট করেছেন এবং তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জামাত নেতা বলেছেন যে তারা জাতীয় সরকার চান, যদিও তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে? তারা কি জাতীয় সরকার গঠনের ব্যাপারে প্রস্তুত? না, আমি একটা কথা বলি আপনাকে, আপনি যে ফলো বলুন। করে থাকেন বাংলাদেশের রাজনীতি, তাহলে দেখবেন আমরা যখন আপনার আন্দোলন শুরু করি হুম। হুম। বিগত সরকারের বিরুদ্ধে, ঠিক, ঠিক। তখন আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছিলাম, অর্থাৎ ঠিক। অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ঠিক। আমাদের সঙ্গে একই রকম প্রোগ্রাম আমরা একসাথে করছিলাম, হুম। এবং সেখানে কিন্তু জামাত ইসলাম ছিল না। ঠিক। জামাত ইসলাম তারা নিজেরা নিজের মতো করে কাজ করেছেন, হুম। আমরা আমাদের মতো কাজ করছি। হুম। তখন আমরা বলেছি যে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে হুম। এবং যারা নির্বাচনে আসবে, হুম। তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, আমাদের চেয়ারম্যান বলেছেন। হুম। সেখানে কিন্তু সার্বজনীন বা সর্বদলীয় কোন সরকারের কথা বলা হয়নি, খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এটা যারা যুগপৎ আন্দোলন করছে, তার মানে স্যার আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তার মানে স্যার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে এলে বিএনপির নেতৃত্বে তার সহযোগী দলগুলিকে নিয়ে আপনারা সরকার করবেন, মানে সেই এক্স্যাক্টলি। মানে মানে আপনি বলছেন যে জামাতের ধারণা বা কনসেপ্ট অনুযায়ী কোনো জাতীয় সরকারের কথা আপনারা বলেন? এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি, আমরা এই ধরনের কোনো কথা বলিনি, আমরা এইভাবে চিন্তাও করিনি। স্যার আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আপনারা বলেন যে তিনি বহুদলীয় গণতন্ত্রের মানে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে। বেগম খালেদা জিয়া, তাকে বলা হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে আবার মানে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। স্যার এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে যখন আবার আপনাদের মানে মানে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, মানে আপনাদের জন্মকালীন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা নির্বাচনে নেই। স্যার আপনি বাংলাদেশের একজন প্রবীণ মানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, তো আপনি তখন দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন গণতন্ত্র রক্ষার জন্যে। তো এই পরিস্থিতিটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কার্যক্রম এবং তাদের নির্বাচনী নিবন্ধন বাতিল করা হয়েছে, এরকম একটা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে? ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগ গত 15 বছরে টার্ন ইনটু এ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি, এবং এই বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং দুর্নীতিকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আওয়ামী লীগের হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করেছে। যার ফলে এই দেশের মানুষের একটা প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বিশেষ করে শেষের দিকে জুলাই আন্দোলন যখন শুরু হয়, তখন আপনার এই ছাত্র জনতার উপরে নির্বিচারে একটা গণহত্যা চালানো হয়েছে। প্রায় 2000-এর মতো ছাত্র, শ্রমিক, জনতা তারা শহীদ হয়েছেন। এই বিষয়টা এই দেশের মানুষ মেনে নিতে পারে না, যে কারণে আওয়ামী লীগের প্রতি একটা প্রচন্ড ঘৃণা তৈরি হয়েছে মানুষের। সেই অবস্থায় প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েই তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল, এবং তার ফলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। এটা আওয়ামী লীগের নিজের কারণেই হচ্ছে না। তো সুতরাং স্যার আমরা কিন্তু আমি একটু বলে নেই। হ্যাঁ স্যার বলুন। আমরা মনে করি যে আওয়ামী লীগ শুড ট্রাই টু রেকটিফাই ইটসেলফ, তারা পরিবর্তিত হওয়া দরকার। পরিবর্তিত হয়ে তারা যদি রাজনীতি করতে চায়, ভবিষ্যতে তারা যেন
এই বিষয়গুলোকে বাদ দিয়ে অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়ে জনগণের সামনে আসে। একটা বিশুদ্ধ আওয়ামী লীগের কনসেপ্ট আছে যে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক, সেই বিশুদ্ধ আওয়ামী লীগ তো আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, না না না, আমরা তো আওয়ামী লীগ, বিশুদ্ধ আওয়ামী লীগ আমরা সামনে কোনোদিনই দেখতে পাচ্ছি না। আমাদের সামনে তো সেই ধরনের কোনো কিছু নাই। আপনার কি মনে হয় যে হাসিনাকে পরিবর্তন করাটা ইনডিসপেন্সিবল, মানে তাকে রেখে আওয়ামী লীগের রিভাইভাল হাসিনাকে সম্ভব রেখে না? আওয়ামী লীগ আর কোনো মতে এগোতে পারবে না। হাসিনাকে রেখে হাসিনা তাদের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা। মানে উনি এক হাসিনা এবং সময় তার সম্পদ ছিলেন। হাসিনা এবং তার অ্যাসোসিয়েটস। মানে আপনি বলছেন যে শেখ পরিবার এবং হাসিনা একটা সময় সম্পদ ছিলেন, এখন তারা আওয়ামী লীগের বোঝা হয়ে গিয়েছেন, এটাই আপনি বলতে চাইছেন? অবশ্যই, কারণটা হচ্ছে যে তারা যে হারে আপনার অন্যায়, অত্যাচার, নির্যাতন দেশের মানুষের উপর চালিয়েছে, অন্যদিকে গণতন্ত্রকে হত্যা করেছে, অন্যদিকে লুটপাট করেছে, এইটাই মানুষ এখন কোনো মতেই মেনে নিতে রাজি না। কিন্তু স্যার আমি একটা কথা বলি আপনাকেই, স্যার স্মরণ করিয়ে দিই, যখন অন্তর্বর্তী সরকারের গোড়ার দিকে আপনারা কিন্তু বলেছিলেন, আপনিও বলেছিলেন যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নই, সেটা জনগণ নির্বাচনে যা করার করবে। এখন সেই দল তো প্রমাণিত হয়েছে যে সেই দল বাংলাদেশে সবচেয়ে আপনার ক্ষতির কারণ। সেই দল বাংলাদেশে রাজনীতি করলে, আপনার তাৎক্ষণিকভাবে রাজনীতি করলে বাংলাদেশের রাজনীতি কখনোই সঠিক পথে আসবে না। এবং সেই কারণেই এই দলটিকে আপনার যে পরে নিষিদ্ধ করার পরে আমরা সেই জন্য আর কোনো কথা বলিনি। পূর্বে অবশ্যই নীতিগতভাবে আমরা মনে করেছি যে সকলেরই অংশগ্রহণ করা উচিত, কিন্তু আওয়ামী লীগ সেটা প্রমাণ করতে পারেনি। স্যার এবারে একটুখানি ভারত প্রসঙ্গে আসি, মানে বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রসঙ্গ আসে তো মরহুমা খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু তার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং তিনি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার একটা ভূমিকা, এগুলি স্মরণ করা হয়েছে। আপনারা স্যার এগুলোকে কিভাবে দেখছেন? আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা মনে করি যে ভারতের এই যে আপনার তাদের যে বক্তব্য তারা দিয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু একই সঙ্গে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে তাদের অ্যাটিটিউডটা একটু চেঞ্জ করবে, আগের মতো রাখবে না। আগে তারা পুরোপুরি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে বিভ্রান্ত হয়েছে। তাদের সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের সঙ্গে, এবং বাংলাদেশের সমস্যাগুলো কি, জনগণের সমস্যা কি, সেগুলো তাদেরকে বুঝতে হবে। বিশেষ করে আপনার আমাদের যে পানি সমস্যা আছে, সেগুলো একটা সমাধানের পথ বের করতে হবে। সীমান্তে আপনার হত্যা বন্ধ করতে হবে। এই বিষয়গুলো খুবই জরুরি। সেই সঙ্গে আপনার বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করাটাও বন্ধ করতে হবে। এটা না করলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমার মনে হয় না যে কোনো মতেই আমরা সবসময় একটা সুন্দর পথে আসবে, এটা আমার কাছে মনে হয় না। আমার পরামর্শ থাকবে ভারতের রাজনীতিবিদদের কাছে, ভারতের সরকারের কাছে, যে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমরা ভারতের সরকারের যে ন্যারেটিভটা বা তারা যে বক্তব্য, তারা বলছেন যে তারা তারেক জিয়ার মানে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে তিনি নেতৃত্ব গ্রহণের মুহূর্তে ভারত তার দিকে মানে করমর্দনের হাত বাড়িয়ে দিয়েছে। এখন বিএনপি ভারতের প্রত্যাশা পূরণ করবে কিনা, বিশেষ করে 2001 থেকে 2006 যখন চট্টগ্রামে অস্ত্র বোঝাই ট্রাক পাওয়া গেল বা আরো নানাবিধ ঘটনা, এবং ভারত সরকার বারে বারে অভিযোগ একটা ব্যাপারে আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে, আমি সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি সরকার গঠন করতে পারেন, বিএনপি সরকার গঠন করতে পারেন, তাহলে ভারতের সিকিউরিটিতে কোনো সমস্যা হয় সেটা কখনোই আপনারা বাংলাদেশ করবে না। এবং আপনাদের নিরাপত্তার কোনো প্রবলেম হয় আপনাদের সেভেন সিস্টার্স বা অন্যান্য বিষয়গুলোতে, এটা কখনোই হবে না। এবং আমরা কখনোই চাইবো না, করতেও দেব না যে ভারত বিরোধী কোনো আপনার গোপন সংগঠন বা সেই ধরনের বিচ্ছিন্নবাদী কোনো সংগঠন বাংলাদেশের মাটিতে বেশি কার্যকলাপ করুক, সেটাও আমরা করতে দেব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং ভারত আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে তাদের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলাটা আমরা যেমন চাই, তেমন ভারতের অনেক বেশি উদ্যোগী ভূমিকা পালন করতে হবে বিষয়টা নিয়ে। শেষ প্রশ্ন স্যার, যে আমাদের দেশেই একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আবার ভারত বাংলাদেশের একটা অস্থিরতা তৈরি হলো। মুস্তাফিজুর রহমান, তিনি একজন ক্রিকেটার, তাকে ভারতে টিমে খেলতে দেওয়া হলো না আর কি। তো এই বিষয়টা নিশ্চয়ই বাংলাদেশের মানুষকেও অস্থির করেছে। আমরা ভারতের কাছে এটা আশা করি না, এই জন্যে যে আপনার অতটা আপনার এই কি বলবো বর্ণবাদী হওয়া,
হুম এতটা আপনার এটাকে এখানে যেটা বলা হচ্ছে আপনার যে হিন্দুত্ববাদকে চরম প্রশ্রয় দিয়ে হুম আপনি আপনার মুস্তাফিজুর রহমানের মতো একজন ভালো ক্রিকেটার হুম তার যেটা হয়ে গেছে তাকে নিয়েছে, তাকে বাদ দেওয়ার মানে কি? তার বাংলাদেশকে বাদ দেওয়া। এটা আমাদের কাছে খুবই অপমানজনক মনে হয়েছে। এটা আমরা বাংলাদেশের মানুষ এটা কিন্তু মেনে নিতে পারছে না, বিশেষ করে ইয়াং জেনারেশন তো একেবারেই মেনে নিতে পারছে না। আপনাদের একটা জিনিস আপনার সরকারকে বলা দরকার যে দে শুড ট্রাই টু ফিল দ্য পার্টস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। হুম হুম এটা না করলে তো ভুল হবে সবসময়। ঠিক স্যার এই যে আপনি এবার যেটা হয়েছে আপনি চিন্তা করে দেখেন, হুম হুম এটা ভারত ভারত বুঝতেই পারেনি যে ভেতরে ভেতরে এত আপনার ভারত বিরোধিতা হয়েছে, ভেতরে ভেতরে এত আওয়ামী বিরোধিতা হয়েছে, এবং সেই কারণে অথচ তারা পুরো সমর্থন দিয়ে গেছেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে। আওয়ামী লীগ টার্ন ইনটু এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এটা তো আপনার ভারতের কাছ থেকে তো মানুষ আশা করে যে তারা গণতন্ত্রকে আপনার সমর্থন করবে, এটাই ঘটনা। এখন স্যার মানে আওয়ামী লীগের মানুষ যারা সমর্থক যারা দেশে আছেন তাদের নিরাপত্তার প্রশ্নটি সামনে আসছে যেহেতু তাদের দল নির্বাচনে না, আসছে এরা না। এখন পর্যন্ত তারা তো নিরাপদেই আছেন। কিন্তু মাঝখানে কতগুলো ঘটনা ঘটেছে যেগুলোর জন্য আপনার আবার অবিশ্বাস তৈরি হয়েছে একটু। হুম এই যে আপনার আমাদের উসমান হাদির হুম হুম হত্যা, হুম এটা আপনার একেবারেই আপনার গোটা দেশকে আলোড়িত করেছে, এবং এটা সন্দেহ সৃষ্টি হয়েছে। যেমন আপনার ভারতে বসে হাসিনা আপনার বক্তব্য রাখেন, হুম তিনি ইউটিউবে কথা বলছেন, হুম ফেসবুকে কথা বলছেন, যেটা বাংলাদেশে আপনার অস্থিরতা সৃষ্টি করছে, উস্কানি দিচ্ছে, সন্ত্রাসের দিকে উস্কানি দিচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। এটা ভারত সরকার উচিত এটা বন্ধ করা। কিন্তু আরেকটা প্রশ্ন যে ওনার যে সাজা যেটা হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। আপনারা যখন সরকার গড়বেন তখন কি উনি যাতে ন্যায় বিচার পান সেটাও কি আপনারা এনশিওর করবেন না যে? না, ন্যায় বিচার তো হয়েছে। আমরা এটাকে এই বিচারকে তো আমরা আমরা সবসময় বলেছি যে এটা আপনার সবাই এসে দেখতে পারে, তারা প্রকাশ্য বিচার করেছে, ন্যায় বিচারের প্রশ্ন উঠেছে। আপনার এখানে ন্যায় বিচার হয়নি এ কথা কিন্তু বাংলাদেশে কেউ বলেনি, নোবডি, এবং বাইরেও কেউ বলেনি ন্যায় বিচার হয়নি। ঠিক একদম সঠিকভাবে বিচার হয়েছে, এবং উনি যে অপরাধ করেছেন সেই অপরাধগুলোর তো আরো বেশি আপনার ঘটনা আছে, আরো অনেক। হুম আমি চিন্তা করতে পারি যে 15 বছর ধরে এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম খুন করা, হুম হুম এটা বাংলাদেশে কোনোদিন ছিল না। হুম সি ইন্ট্রোডিউসড ইট, এবং তিনি আমাদের বড় বড় নেতাদেরকে পর্যন্ত গুম করে ফেলতেছেন এখানে। হুম ইলিয়াস আলী, পারভেজ, হুম তারপরে আমাদের কমিশনার চৌধুরী আলম, হুম এদেরকে গুম করে ফেলেছেন। প্রায় 1700 নেতা হুম কর্মীকে গুম করা হয়েছে। হুম এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? উনার প্রতি সহানুভূতির তো কোনো কারণ নেই। শি হুম শুড বি ট্রাইড। মানবাধিকার মানে মানব, যেটাকে আমরা বলি যে আপনার হিউম্যান রাইটস এর ভায়োলেশন চরম পর্যায়ে করেছেন উনি। হুম এটা তো স্যার আমরা তার কাছ থেকে আশা করিনি। স্যার আরেকটা বিষয় আমি একটু আপনার আগের উত্তরে ফিরে যাই। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের অভ্যন্তর থেকে যেমন প্রচুর ইয়ে হয়েছে সেভেন সিস্টার্স নিয়ে, আমাদের এখান থেকেও হয়নি তা বলবো না, এখান থেকেও দাবি উঠেছে চট্টগ্রামকে ভারতের অংশ করে নিতে হবে, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা সেটা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের তরফে সেগুলিকে দমন করা, অস্থিরতা দমনের চেষ্টা আমি দেখিনি। আপনি একটা প্রতিশ্রুতি বা একটা অঙ্গীকার করলেন যে সেভেন সিস্টার্স নিয়ে আপনাদের কোনো বিশেষ অবস্থান নেই, কিন্তু আমরা বাংলাদেশের অভ্যন্তর থেকে কিন্তু এই প্রসঙ্গটা দেখতে পাচ্ছি। সো বিএনপির তাহলে অবস্থান। বক্তৃতায় কিছু কিছু আপনার উগ্রবাদীরা যদি কিছু আপনার পলিটিক্স যারা বলতে পারে, কিন্তু হুম অন্যের জমিতে, অন্যের ভূমিতে, অন্য দেশের আপনার জায়গা নিয়ে আমরা সবসময় আপোষ করে এসেছি। আমরা আমাদের জমি, আমাদের ভূখণ্ড নিয়ে আমরা আছি। অন্যের ভূখণ্ডে তো আমরা সমস্যা তৈরি করার কোনো আপনার যৌক্তিকতা নেই। আমরা সেটা কোনোদিন সমর্থনও করি না। আচ্ছা, তো আমি আরেকটা বিষয় আপনাকে একটু জানতে চাইছিলাম সেটি। আমাকে শেষ করতে হবে, আমার হ্যাঁ একটা স্যার, meeting আমি আছে। জাস্ট শেষ যে মানে মানে বিএনপিকে নিয়ে বাংলাদেশের এই যে দীর্ঘদিনের রাজনীতি, তাতে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলকে নিয়ে ভারতকে কেন্দ্র করে অনেক বিতর্ক আছে। আপনি জাস্ট আমাকে যদি বলেন যে এই জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে সেটা আওয়ামী লীগ মুক্ত, এবং অনেকে আশঙ্কা করছে যে সেটা একটা ভারত বিরোধী মঞ্চ হতে যাচ্ছে 300 এটা সদস্যের। ভুল ধারণা আপনার। এখানেই সমস্যাটা। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেটা হচ্ছে একটা আপনার লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সেন্ট্রিস্ট রাইট পার্টি। হুম এটাকে এই দলটি যতই বিকশিত হবে ততই আপনার উগ্রবাদ পরাজিত হবে।
ততই আপনার এই যে আপনার আমরা যেটা বলি যে গণতান্ত্রিক বিরোধীরা আপনার পরাজিত হবে। গণতন্ত্রকে নিজের মতো করে চলতে দিলে আপনার উগ্রবাদ প্রশ্রয় পাবে না। বিএনপি একমাত্র দল যে সবাইকে কন্টেইন করতে পারে এবং সেখানে লিবারাল ডেমোক্রেসিকে তারা এস্টাবলিশ করতে পারে। সুতরাং বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিশ্চিত যে বাংলাদেশে গণতন্ত্রের একটা সুবাতাস বইবে। ইট উইল টেক টাইম, কিন্তু একটা ডেমোক্রেটিক কালচার তৈরি হবে, একটা ডেমোক্রেটিক স্টেট নির্মাণ হবে এবং সেই ক্ষেত্রে নিঃসন্দেহে সকল ধর্মের সকল মতের যে আপনার সহ যে আপনার একটা একসাথে অবস্থান করার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা এখানে প্রতিষ্ঠিত হবে। স্যার, আমি গতকাল দেখছিলাম যে মাননীয় তারেক জিয়ার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গত পরশুদিন মিট করেছেন, আপনি সেখানে ছিলেন, আপনি খুব সুন্দর বক্তৃতাও করলেন। স্যার, সংখ্যালঘুদের বিষয়টিকে বিএনপি কিভাবে দেখবে? মানে বিগত কয়েক বছর ধরে সবসময় আমাদের নেত্রী, আমাদের নেতা বলতেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই বাংলাদেশি, এবং এখানে ধর্মীয় কারণে আমরা কোনো আপনার বিভেদ সৃষ্টি করতে চাই না এবং সেই বিভেদটাকে আমরা দমন করতে চাই। আমরা এখানে সবসময় মনে করি যে অল বাংলাদেশের অল টুগেদার, এভরিওয়ান হ্যাজ দ্য সেম রাইট। একজন হিন্দু সম্প্রদায়ের লোকের যে অধিকার আছে, একজন মুসলমান সম্প্রদায়ের যে অধিকার, একই রকম। এখানে আপনার খ্রিস্টান সম্প্রদায় আছে, এখানে আপনার বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা আছে, এবং প্রত্যেকেই যেন তাদের ধর্ম নিজেরা করবেন, পালন করবেন, কিন্তু রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি সুস্থ থাকুন, দীর্ঘ হোক আপনার রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের মঙ্গল হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। আবারও আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা যেটা চাই আপনাকে আমি খুব পরিষ্কার করে বলি যে এই উপমহাদেশে এবং এই সাউথ এশিয়াতে আমাদের পারস্পরিক সম্পর্ক যেন বন্ধুত্বপূর্ণ হয়, আমাদের যেন আমরা নিজেদের মধ্যে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলে আমরা যেন সবাই, প্রত্যেকটা দেশ তার নিজস্ব সক্রিয়তা বজায় রেখে যেন আমরা উপরে উঠতে পারি, সেই প্রত্যাশা আমাদের সকলের। স্যার, আমি তাহলে একটা শেষ প্রশ্ন করি। আপনার কি মনে হয় যে বিগত 16-17 মাসে, মানে একটা সময় যেমন সব ডিম এক ঝুড়িতে রাখার অভিযোগ ছিল যে ভারত হাসিনা এবং হাসিনা মানে ভারত, আবার বিগত 16-17 মাসে কি ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করাটাই আপনাদের তরফে একটা বড় কর্মসূচি হলো? সেটাকে কি আপনারা কোনো রেকটিফাই করবেন? আমরা সেটা করিনি, কিন্তু এটা আপনার আমাদের তো বিএনপি, আমরা সেটা না, বিএনপির কথা আমি বলছি না স্যার, আমি অন্তর্বর্তী সরকারের কথা বলছি। না, অন্তর্বর্তী সরকার তার নিজস্ব যে কারণে সেগুলো হয়তো আপনার হয়েছে বিভিন্নভাবে, কিন্তু আমরা সেটা করিনি। আমরা একটা ব্রিজ করার চেষ্টা করেছি। মানে আপনি বলছেন যে মানে এই অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের যে জায়গাটাতে দেখলাম, বা তারা যেখানে ছেড়ে রেখে যাবে, আপনারা আসলে পরে তার থেকে অনেক বেশি অগ্রগতির চেষ্টা বিএনপি সরকার করবে। আমরা তো অবশ্যই ব্রিজের আপনারা সেতু বন্ধন করবেন আর কি। সম্পর্ক রাখতে চাই, বিশেষ করে সকল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা অত্যন্ত সুসম্পর্ক তৈরি করতে চাই। তো তাহলে স্যার, আমরা তাহলে এটা প্রত্যাশা করতে পারি যে নরেন্দ্র মোদী এবং তারেক জিয়া তাদের একটা শীর্ষ বৈঠক নির্বাচনের পরে পরেই অনুষ্ঠিত হবে, এটা প্রত্যাশা করা যায়, আশা করা যায়। এই মুহূর্তে বলতে পারছি না, ইলেকশন হোক, আমরা ইলেকশনে জয়যুক্ত হয়ে আসি, তবে এটা নিশ্চিত যে আমরা চেষ্টা করব এবং আমরা করব আমাদের সকল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরো দৃঢ় করা এবং সার্ককে একটা মানে জীবন্ত করার চেষ্টা আমরা করব। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি অনেক দিন চেষ্টা করে আপনাকে শেষ পর্যন্ত ফোনে আপনি যে সময়টা দিলেন, আমি এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনি ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল হোক, আমরা যৌথভাবেই ভালো থাকি, এটাই স্বাভাবিক। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়ালের পক্ষ থেকে। আপনি ভালো থাকুন। ধন্যবাদ।